টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ দিক, সেটিও প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল থেকেই আজকের এই আলোচনাটি আমরা করতে চাই। আমরা এর আগে বিগ বিউটিফুল বিল নিয়ে আর্থিক দিকগুলো আলোচনা করেছি। আজকে ইমিগ্রেশনের দিক থেকে বা পয়েন্ট অফ ভিউতে আজকে আলোচনা করব যে ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিল নাটকীয়ভাবে কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে ইমিগ্রেশনের ফি। এই যে ফি বৃদ্ধি, তার প্রভাব কতটা পড়বে ইমিগ্রেশনের উপরে ভবিষ্যতে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো বিস্তারিতভাবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং আপনার সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, এই বিলটিতে আমরা এর আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সেটি আর্থিক দিকগুলো নিয়ে কথা বলেছি, যে এই বিলে গরিব মানুষেরা যারা আমরা আছি তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব বা শুরু হয়ে গেছে। বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে যদি আমরা চিন্তা করি, মেডিকেডের কথা, খাবারের দিক থেকে যদি স্ন্যাপ সুবিধা থেকে আমরা অনেকেই বঞ্চিত হব। প্রায় 7.6 মিলিয়ন মানুষ এখান থেকে বঞ্চিত হবে। তো সেটা তো আছেই। এর বাইরে ইমিগ্রেশনের দিক থেকেও আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশনের বিভিন্ন দিক বা বিভিন্ন ক্যাটাগরি যেগুলো রয়ে গেছে, সেক্ষেত্রেও এত বেশি পরিমাণ ফি বৃদ্ধি করা হয়েছে, সেগুলো সত্যি একেবারে উদ্বেগজনক। তো ইউএসসিআইএস এবং ডিএইচএস এর আওতায় নাগরিকত্ব, গ্রিন কার্ড আবেদন, কর্মসংস্থান ভিত্তিক ভিসা, ওয়ার্ক পারমিট, ইএডি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই ফি বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনি সাথে বিস্তারিত আলোচনা জানতে চাইব আপনার কাছ থেকে, যে ভবিষ্যতে এটা ইমিগ্রেশনের উপরে কিভাবে প্রভাব ফেলবে এবং কেন এই ফিগুলো এত বৃদ্ধি করা হলো, কিসের প্রেক্ষিতে হলো, এবং এর ভবিষ্যতে প্রভাবটা কি পড়বে, কোনটা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা আমরা কার্ডের মাধ্যমেও দেখতে পাবো। কোনোগুলো এত বৃদ্ধি পেয়েছে যে 50 টাকাটা 500 টাকা বৃদ্ধি পেয়েছে, এরকম হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। যেটা বিগ বিউটিফুল বিল, যেটা জুলাই 4, 2025 যেটা কার্যকর হয়েছে, এই বিলের মধ্যে এটা হয়তোবা অনেকেই জানে না, এবং এটা মিডিয়াতেও সেভাবে আসেনি, যে খুবই অনেক চমকপ্রদ বলা যায়। ইমিগ্রেশনের বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন সেক্টরে অনেক বড় বড় ফাইন আপনার ফিস যুক্ত করে দেওয়া হয়েছে, যেগুলো কিনা অতি সত্বর যে কোনো সময় এটা কার্যকারিতা পাবে। অলরেডি ডিপার্টমেন্ট অফ জাস্টিস তাদের যে ফি ইনক্রিজের যেটা কার্যকারিতা, সেটা কিন্তু চালু করে দিয়েছে জুলাই 9 থেকে। আমরা ওয়েট করছি ইউএসসিআইএস এর নোটিফিকেশনের জন্য, কখন সেই তাদের যে ফি বৃদ্ধির যে নোটিফিকেশন, সেটা হয়তো বা খুব অতি সত্বরে চলে আসতে পারে। তো আমরা দেখি তাহলে কোন কোন বিষয়ে আসলে ওই বিলের মধ্যে যে আমরা ফি বৃদ্ধির আশঙ্কা করছি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসাইলাম, যেটা আমরা I-589 ফর্ম, যেটা আমরা ইউএসসিআইএস এবং কোর্টে আমরা সাবমিট করি, সেই ফর্মের এতদিন কোনো ফি ছিল না, এখনো নাই, আজকে পর্যন্ত নাই, কিন্তু এটাতে ফি আসবে $100, $100 করে ফি যুক্ত হবে। এবং ইন্টারেস্টিংলি
আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি যত বছর পেন্ডিং থাকবে ইউএসসিআইএস অথবা আপনার কোর্টে, আপনাকে প্রতি বছর $100 করে ফি গুনতে হবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের জন্য। এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ফি যুক্ত করেছে। এরপরে আসি যে সিট, যেটা স্পেশাল ইমিগ্রেন্ট ফর জুভেনাইল স্ট্যাটাস, যেটা আমরা I-360 ফর্ম সাবমিট করে পিটিশনটা ফাইল করি, সেই ফর্মে কোনো ফি ছিল না এতদিন পর্যন্ত। আমরা এই বিলের মাধ্যমে হয়তো আমরা $250 ফি প্রদান করতে হবে অতি সত্বর। এটা হয়তো বা এক সপ্তাহের মধ্যে ইউএসসিআইএস সেই নোটিফিকেশন জারি করে দিতে পারে। এরপরে আসি হচ্ছে দেখতে পাই যে আরো একটা ইন্টারেস্টিং ফি তারা যুক্ত করবে যদি কোনো ব্যক্তি যেটা সাউদার্ন বর্ডার হোক, নর্দার্ন বর্ডার হোক, কানাডা অথবা মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকায় প্রবেশ করবে, তাকে সাথে সাথে কিন্তু $5,000 একটি ফি, মানে সীমান্তে আসবে অনুমতি ছাড়া যদি সীমান্তে ধরা পড়ে সেই ক্ষেত্রে। রাইট, হ্যাঁ, ইনভয়েস, মানে তা বলা যায় যারা বর্ডার হয়ে আসে তারা তো নিঃস্ব থাকে, আমার মনে হয় তাদেরকে ইনভয়েস ধরাই দেবে যে এটা তোমার ফি, তোমাকে এটা পে করতে হবে যারা মানে আনলফুলি এদেশে প্রবেশ করবে। এটা একটা বড় ধরনের, ইভেন অ্যাসাইলাম সিকার হলেও কিন্তু তাকে ওই ফিটি প্রদান করতে হবে, কোনো এক্সেপশন রাখা হয়নি। এরপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যেটা ফি ধার্য করা হয়েছে সেটা হচ্ছে অ্যাসাইলাম রিলেটেড, যেটা অ্যাসাইলাম যারা ফাইল করে, আমরা যেটা 150 দিন পরে আমরা ওয়ার্ক পারমিট আবেদন করে থাকি, যেটা ইনিশিয়াল আবেদনের ক্ষেত্রে এতদিন কোনো ফি ছিল না, সেই ক্ষেত্রে আমরা $550 ফি আমরা আশা করব অতি সত্বর, যেটা ইনিশিয়াল আবেদনের ক্ষেত্রে। এবং রিনিউর ক্ষেত্রে ওইখানে রিনিউর ক্ষেত্রে আবার একটু কম হয়েছে ফিটা, সেটা হচ্ছে $275 ধার্য করেছে যারা কিনা পরবর্তীতে ফার্স্ট টাইম পাওয়ার পরে রিনিউ করবে। আর এরপরে আরেকটি যেটা ফি যেটা খুব মারাত্মকভাবে ইনক্রিজ করেছে সেটা হচ্ছে প্যারোল, যারা হিউম্যানিটেরিয়ান প্যারোলে আমেরিকায় আসে, সেক্ষেত্রে যেটা প্যারোলের ফি ছিল $630, সেটিও $1,000 ইনক্রিজ করবে। আর আপনি যেটা বললেন যে $50 থেকে $500, সেটা হচ্ছে টিপিএস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যদিও টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস যেটা, রাইট, সেটি হতো আমাদের বাংলাদেশি যারা ইমিগ্রেন্ট তাদের সাথে হতে যুক্ত নয়, কিন্তু এটা অনেক নেশনের সাথে যুক্ত, যারা এখনো টিপিএস এর আন্ডারে আছে তাদের অ্যাপ্লিকেশন করতে গেলে $500 ফি গুনতে হবে। আর এরপরে আমরা দেখতে পাই যে আরেকটি ইন্টারেস্টিং প্রভিশন রেখেছে ফি এর ব্যাপারে, যেমন যারা এদেশে ভিজিট ভিসায় আসে, B1 B2 ভিসায় আসে, তাদেরকে তো একটা ফি দিতে হয়, সেই ফিটি বর্তমানে ধার্য করা হয়েছে $250। আবার এই ফিটিকে আবার খুবই রিফান্ডেবল হিসাবে আপনার ফিটাকে ধার্য করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে কেউ যদি আমেরিকার বাহির থেকে ওই নন ইমিগ্রেন্ট ভিসা B1 B2 ভিসা নিয়ে আসে $250 দিয়ে, এবং সে যদি তার ভিজিটের নির্দিষ্ট সময় অতিক্রম করে যদি সঠিক সময় আবার ফিরে যায়, তাহলে ওই ফিটি কিন্তু সে রিফান্ড চাইতে পারে এমবেসির কাছে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং বলা যায়, মানে এটার উদ্দেশ্য হচ্ছে আমাকে যেটি মনে হয় যে যারা ভিজিট করতে আসে তারা যেন আবার নিজ দেশে ফিরে যায় সেটা। এরপরে আমরা দেখি যে আরেকটি ফি ইনক্রিজ হবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন, যেটা আমরা বর্তমানে $1,440 ফি, সেটাতে সামান্য বৃদ্ধি হয়েছে, সেটা $1,500 ধার্য করা হয়েছে। এবং এরপরে ওয়েবারের ফি সেটিও ইনক্রিজ করেছে $1,050, সেটিও $930 থেকে $1,050 বৃদ্ধি করেছে। আর এই ক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ফি যেটি বৃদ্ধি পেয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ক্ষেত্রে, যেটা আগে আমরা $110 ফি দিতাম, সেটি হচ্ছে বোর্ড অফ ইমিগ্রেশনের আপিল যে ফি, যেটা যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনার ডিনাই হয় ইমিগ্রেশন জাজের কাছে অথবা অন্য কোনো রিলিফ ডিনাই হয়, সেটার এগেইনস্টে যখন আমরা ইমিগ্রেশনে আপিল করতাম সেটি ছিল $110, সেটি এখন $900। এবং পাশাপাশি এখানে কিন্তু আবার এই বিআই এর যে আপিল, আরেকটি যেটা আপিল ইউএসসিআইএস এর, যেটা আমাদের কমিউনিটির সাথে খুবই সম্পৃক্ত, সেটা হচ্ছে যেমন ভাই বোনের আবেদন অথবা কোনো ফ্যামিলি পিটিশন যখন ডিনাই হয়, সেক্ষেত্রে আপিলের ফিটাও কিন্তু এখানে যুক্ত, সেটিও কিন্তু $110 থেকে $900 ফি ধার্য করা হয়েছে। এখন ডিপার্টমেন্ট অফ জাস্টিসে আপিল করতে গেলেই $900 ফি দিতে হবে। আর এরপরে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ ফি, যেটা আমরা বলে থাকি ক্যান্সেলেশন অফ রিমুভাল,
সেক্ষেত্রে দুটো ক্যান্সেলেশন রুল আছে, একটা হচ্ছে 242A এবং 42A এবং 42B, যেটা আমরা ফর্ম বলে থাকি। সেটার আগে ফি ছিল $130 এবং সেটি এখন যথাক্রমে 600 এবং $1,500 ফি ইনক্রিজ করেছে। সর্বশেষ আরেকটি ফি যেটা ধার্য করা হয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি ইমিগ্রেশন কোর্টে অ্যাবসেন্সিয়া অর্ডার ইস্যু করা হয় কোনো ব্যক্তির নামে যে সে উপস্থিত হয়নি, সেক্ষেত্রে কিন্তু তাকে ডিপোর্টেশন অর্ডার প্লাস $5,000 ফি যুক্ত করে দেওয়া হবে এখন থেকে। তো এইভাবে কিন্তু খুবই মানে সারপ্রাইজিং অনেকগুলো ফি যুক্ত হয়েছে যেগুলো আগে ছিল না। আমরা অতি সত্বর কিন্তু ইউএসসিএস এর ওয়েবসাইটে দেখতে পাবো এই ফি বৃদ্ধিগুলো। অলরেডি আমরা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে আপনার আপিলের যে ফি সেটি কিন্তু অলরেডি তারা কার্যকর করা শুরু করে দিয়েছে। এক্ষেত্রে আপনি তো অনেকগুলি বললেন, এই গ্রিন কার্ড আবেদন ফি কি বেড়েছে? যেটা আগে 1140 ছিল সেটা কি 1500 হয়েছে? এটা 1500 হয়েছে, রাইট। হ্যাঁ, তার মানে গ্রিন কার্ড আবেদনও ফি হয়েছে, এবং যদি গ্রিন কার্ড না থাকে তাহলে $1500 করা হয়েছে, যেটা আগে $130 ছিল। এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার গ্রিন কার্ড, যেটা আমি বলছিলাম যে ক্যান্সেলেশন রিমুভাল, যেটা ইমিগ্রেশন কোর্টে ফাইল করতে হয়, যেটা আপনার 10 বছর রেসিডেন্সি এবং আপনার এখানে কোয়ালিফাইং রিলেটিভ থাকলে সেক্ষেত্রে যেটা আগে $130 ছিল সেটাও $1500। সেটা $1500, মানে একেবারে এমনি অবস্থা খারাপ, তার উপরে মরার উপর খাড়ার ঘাড় অবস্থা সৃষ্টি করেছে। তো এই যে এত বৃদ্ধি পেয়েছে, এর ফলে ভবিষ্যতে ইমিগ্রেশনের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? এটা অবভিয়াসলি ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে খুবই মারাত্মকভাবে এফেক্ট হবে ফাইন্যান্সিয়ালি, বিশেষ করে বড় বড় যেগুলো ফি, যেমন $5,000 ফি, অ্যাবসেন্সিয়া ফি, অথবা এখন দেখা যাবে যারা ইমিগ্রেশন কোর্টে উপস্থিত থাকবে না অথবা তারা কোর্ট ডেট মিস করেছে, তাদেরকে আপিল করতে গেলে অথবা এই ফিটা আগে দিতে হবে যে তাদের যে অলরেডি, তারপরে অথবা সে আপিলের জন্য সে মোশন টু রিওপেনের জন্য যোগ্য হবে। তো এই ধরনের যে আরো কতগুলো মানে খুবই মারাত্মকভাবে যে ফিগুলো ইনক্রিজ করেছে, এগুলো অবভিয়াসলি ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে মারাত্মক ইফেক্ট হবে ফাইন্যান্সিয়ালি। এমনিতেই সার্বিকভাবে ইমিগ্রেন্ট কমিউনিটি বিভিন্নভাবে তারা কিন্তু আপনার এই আতঙ্কের মধ্যে রয়েছে, ডিপোর্টেশন এবং তাদের যে মামলার এখন উপর যে পড়ে এখন হচ্ছে এই ফির যে ধাক্কা, সেটি কিভাবে তারা সামাল দেয় সেটি দেখার বিষয়। সেটাই, মানে আসলে যাতে মানুষ অবৈধভাবে এখানে না আসে, বা আমেরিকাতে বোধহয় একটু কম মানুষ আসুক, সেটাই বোধহয় বর্তমান প্রশাসনের লক্ষ্য। তা না হলে যেটা বললে যে মানুষ বেড়াতে আসবে B1 B2 ভিসা নিয়ে, সেখানেও $250 জমা দিয়ে রাখবে, এক ধরনের বলা যেতে পারে কষান মানি, বা এটাকে জামানত হিসেবে রাখা হবে, যখন আবার চলে যাব তখন সেটা নিয়ে যেতে হবে। এটা আর একটা ঝামেলা সৃষ্টি হবে আর কি। তো সেখানে এখানে একটা খুবই আমার কাছে খুব প্যাথেটিক যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যারা এই বর্ডার মানে আনলফুলি দেশে প্রবেশ করে, দেখা যায় যে এটা যে অ্যাজাইলামের যে তারা সিক করবে এখানে এসে, অবভিয়াসলি আমেরিকায় ওইভাবে লোকজন আসে যেটা কিনা বিপরীত, এবং তারা যে কোনো যে পার্সিকিউশনের শিকার হয় যেটা রেফিউজি কনভেনশনের আলোকে সেটা অ্যালাউ করে, তাদেরকে যদি $5,000 প্রথমেই যদি বার্ডেন দিয়ে দেওয়া হয়, এটা আসলে তাদের পক্ষে যে ক্লেম সেটা সাবমিট করবে না তারা 5,000 বিল পে করবে, সেটাই আসলে তাদের জন্য একটা সংকটময় মুহূর্ত হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইটি একটা আমাদের যারা একটু আমেরিকায় আসতে চাই বা ভেতরে আছি, বিভিন্ন কারণে হয়তো আমার জন্মভূমি বা অন্য কোনো দেশে আমার জীবন জীবিকার নিশ্চয়তা ছিল না, জীবনের নিরাপত্তা ছিল না, অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে আমরা এদেশে আসি নিজেকে রক্ষা করার জন্যে বা জীবনে বড় হওয়ার জন্য, বিভিন্ন লক্ষ্য নিয়েই আমরা আসি। সেখানে আসার পরে যদি এই অবস্থা সৃষ্টি হয়, একটার পর একটা অর্থ যদি আমাদেরকে দিতে হয়, তাহলে মরার উপরে খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। সুতরাং একটা মানবিক যে বিষয়টি এখানে ছিল, যেটা ইমিগ্রেন্টদের জন্য একটা আগে অনেক কিছুই মাফ করা হতো, অনেক ফি মওকুফ করা হতো, যেটা এখন আর করা হবে না, এমনটি এই বিলে বলা হয়েছে। সুতরাং এটা আমাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার। আমরা একটু প্রশ্নে যেতে চাই। প্রথমে
একটা ফেসবুক থেকে প্রশ্ন নিই, তারপরে আমরা টেলিফোনে যাব। সেলিম আহমেদ তিনি বলছেন, যারা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে যাবে তাদের ফি কত এখন? এ ব্যাপারে আপনার কাছে কি কোনো তথ্য আছে? যারা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে যাবে তাদের কি কোনো ফি আছে, বা থাকলে কত? না, বাংলাদেশ থেকে যারা গ্রিন কার্ড নিয়ে আসবে দ্যাট মিনস হচ্ছে তাদের এখানে যে রেগুলার যে I-130 প্লাস হচ্ছে কনসুলার প্রসেসের DS-260 সে বিষয়ে কোনো টাচ করা হয়নি। সেটা আগের মতে রয়েছে, যেমন $675 দিয়ে I-130 ফাইল করতে হবে, পাশাপাশি আপনার ন্যাশনাল ভিসা সেন্টারের যে প্রসেসিং এর যে ফি গুলো 120-325 সেটা অপরিবর্তিত রয়ে গেছে। এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। সেলিম আহমেদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। নিলয় হক তিনি বলছেন, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি মুভ করে ম্যানহাটন থেকে ব্রুকলিনে এসেছি, অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন তিনি, এটা একটু জানতে চেয়েছেন। এটা খুব একটা জটিল বিষয় নয়। এটা uscis.gov যে ওয়েবসাইট রয়েছে, ওখানে একটা ফর্ম পাবে, ফ্রি ফর্ম, সেটা AR11, এটা তো কোনো ফি নেই। উনি এই ফর্মটি ফিল আপ করে এটা ওই নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিলে ওনার অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। অনেক ধন্যবাদ নিলয় হক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আপনাকেও। আমার কোয়েশ্চেন হলো, আমার মেয়ে ইউএস সিটিজেন, আর আমি আমার জন্য অ্যাপ্লাই করেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আমি ওভারস্টে করি নাই, তো আমার গ্রিন কার্ডের ইন্টারভিউ হয়েছে রিসেন্টলি। তো ইন্টারভিউতে ওরা আমাকে একটা লেটার দিছে, বলছে লেটারে ওইটা উল্লেখ আছে যে যদি আমার কোনো ফার্দার ইন্টারভিউ লাগে ওরা কল করবে, এডিশনাল কোনো ডকুমেন্ট লাগলে ওরা আমাকে ইমেইলের মাধ্যমে জানাবে। তো আমার কোয়েশ্চেন হলো কি, এইটা কি কোনো ডিফিকাল্ট প্রসেস, বা এটা কি সাথে সাথে কি রেজাল্টটা দিয়ে দেয় ইন্টারভিউ? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমার 485 এ একটা কোয়েশ্চন ছিল যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপ করি নাকি। তো আমি তো বলছিলাম আমি অ্যাক্টিভ বিএনপি কোনো দেশে করতেছি, যেহেতু আমি ভিজিট বিষয়ে আসছি। তো ওই ব্যাপারে আমাকে কিছু কোয়েশ্চন জিজ্ঞেস করছিল। তো আমার মনে হয় ওরা মনে হয় বেশি স্যাটিসফাই হতে পারে না ওই আনসার গুলাতে। তো এইটা কি কোনো সমস্যা হতে পারে কি না, যেহেতু আমি তো পলিটিক্যাল কোনো করি নাই, অ্যাসাইলেম করি নাই। তো এই দুটোটাই আমার কোয়েশ্চন ছিল। আর কতদিন লাগতে পারে ওইটার আপডেট আসতে? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। গ্রিন কার্ডের যখন ইন্টারভিউর জন্য কল করে, অফিসারের উদ্দেশ্য থাকে যে এলিজিবল কিনা, যে ব্যক্তিটিকে গ্রিন কার্ড ইস্যু করবে ইউএস গভর্নমেন্ট, সে কিন্তু গ্রিন কার্ডের জন্য এলিজিবল কিনা। অবভিয়াসলি রিলেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যে আপনার চাইল্ড আবেদন করেছে ফাদারের জন্য, এটা অবভিয়াসলি উনি কোয়ালিফাইড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরপরে যে সিকিউরিটি বিষয়ে উনি কোয়ালিফাইড কিনা। অবভিয়াসলি বিএনপি একটা ইস্যু, যদি উনি অ্যাসাইলাম করেনি, কিন্তু উনি যেহেতু একটা সংগঠনের সাথে যুক্ত ছিল বিএনপি, অবভিয়াসলি সবাই জানে যে বিএনপি যদিও এখনো পলিসি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যে একটা টেরোরিজমের একটা সম্পৃক্ততা থাকে। এখন বিএনপি করলেই যে টেরোরিজমের সাথে সম্পৃক্ত হবে সেটি নয়। বিএনপিতে যদি কেউ যুক্ত থাকে, অফিসাররা কিন্তু এখানে খুব ট্রিকি ভাবে কিন্তু তারা যাচাই করার চেষ্টা করে, এবং বিএনপি করলেই যে তাকে ডিসকোয়ালিফাই করবে সেটি নয়। দেখবে অফিসাররা যে সে কোনো ম্যাটেরিয়াল সাপোর্ট করেছে কিনা বিএনপি সংগঠনের সাথে থেকে, ওই বিএনপি সংগঠনকে কোনো চাঁদা অথবা কোনো আর্থিক অথবা অন্য কোনো আপনার সহযোগিতা করেছে কিনা, যেটাকে বলে ম্যাটেরিয়াল সাপোর্ট। আর পাশাপাশি হচ্ছে যে বিএনপিতে যুক্ত থাকার কারণে কোনো কর্মী সংগ্রহ করেছে কিনা বিএনপির জন্য, এটা হচ্ছে আপনার যে ওই দলের জন্য কোনো লোকজন জড়ো করেছে কিনা, এই দুটো জিনিসে খেয়াল রাখতে হবে। ওনার ইন্টারভিউ কি হয়েছে, উনি অবশ্যই লয়ার ছিল, লয়ার অবশ্যই ওনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওনাকে নির্দেশনা দিয়েছে। তো এই বিষয়গুলো যদি যুক্ত না থাকে, সেক্ষেত্রে উনি বিএনপি করলেও ওনার গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মোটামুটি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সুপ্রিয় দর্শক, আশা করি খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি। জানুয়ারি মাসে আমার একজন আত্মীয় আপনার বর্ডার দিয়ে আর কি আমেরিকাতে প্রবেশ করেছিল, ওখানে বর্ডারে এসে ধরা পড়ে পুলিশের হাতে। এখনো পর্যন্ত ডিটেনশন সেন্টারে আছে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওকে কি আমরা আমেরিকার দূর থেকে লয়ার ধরে কি বের করার কোনো ব্যবস্থা আছে কিনা,
এবং ওর কাছে বাংলাদেশি কোনো পাসপোর্টও নেই। তো ও যদি দেশে ফেরত দিতে চায় তাহলে আমরা কি করতে পারি ওর জন্য? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে এই প্রশ্ন করার জন্য, এবং এই প্রশ্নের সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইমিগ্রেশন রিলেটেড, সেটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। আপনি রানা ভাই শুনেছেন যে এই গতকালই আরেকটি মেমো জারি করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, প্রেসিডেন্সিয়াল যেটা নির্দেশনা, সেটি হচ্ছে এখন থেকে এই গতকাল থেকে যারা বর্ডার ক্রস করে আনলফুলি দেশে প্রবেশ করবে তারা কোনোভাবেই বন্ডের জন্য এলিজিবল হবে না। এটা আগে আপনার এই গতকাল থেকে আগেও কিছু কিছু এক্সেপশনাল ক্ষেত্রে ইমিগ্রেশন জাজরা বন্ডের জন্য আপনার অর্ডার দিতে পারতো। বর্তমানে জাজদের সেই অথরিটি সম্পূর্ণভাবে তারা কিন্তু রিভোক করে দিয়েছে। এই বর্তমানে কোনো ব্যক্তি কিন্তু আর এই বন্ডের জন্য এলিজিবল হবে না যারা বর্ডার ক্রস করে আসে দেশে এবং 2 বছরের কম সময় দেশে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই রুলটি প্রযোজ্য হবে। আর উনি দেশে ফেরত যেতে চাইলে অবশ্যই ডিএইচএস এর সাথে উনি কোঅপারেশন করতে পারে এবং ওনার এমবেসি কনসুলেটের সাথে অফিসে যোগাযোগ করতে পারে ওনার ট্রাভেল ডকুমেন্টের জন্য। আর ওনার যদি কোনো রিলিফ থাকে অবভিয়াসলি উনি লয়ার হায়ার করে ইমিগ্রেশন জাজের কাছে উনি ডিটেনশন অবস্থান করা তা সত্ত্বেও কিন্তু উনি ওনার ক্লেম সাবমিট করে কিন্তু উনি ওনার একটা সিদ্ধান্ত জানতে পারবে ইমিগ্রেশন জাজের কাছ থেকে। তার মানে উনি যে প্রশ্ন করছিলেন যে একজন লয়ার ধরে তার ডিটেনশন সেন্টার থেকে বের করে আনার সুযোগ আছে, তাই তো? ওনার যদি কোনো ক্লেম থাকে উনি সেটা ডিটেনশন সেন্টারের ভিতরে থেকেও লয়ারের মাধ্যমে সেটা জাজের কাছে আবেদন করতে পারবে। অনেক ধন্যবাদ রুমা আপনার টেলিফোনের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমত টিভিএন 24 ও লয়ার সাহেব সবাইকে জানাই ধন্যবাদ। আমার একটা ছোট্ট প্রশ্ন লয়ার সাহেবের কাছে। আমার বোন গত 2 সপ্তাহ আগে সিটিজেন পরীক্ষা দিয়ে ও পাস করছে, তো ওদের বলছে তোমার ওদের জন্য চিঠি আসবে, তো 2 সপ্তাহের মধ্যে কোনো চিঠি আসে নাই, তো কতদিন লাগতে পারে? এটি আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। সাধারণত সিটিজেনশিপ আপনার পরীক্ষা দেওয়ার পরে ওরা 2 সপ্তাহ বলে থাকে, কিন্তু ম্যাক্সিমাম 4 মান্থ আপনার 120 দিন অপেক্ষা করতে হয়। আর যদি সিদ্ধান্তের জন্য যদি এর মধ্যে যদি কোনো চিঠিপত্র না আসে তখন ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু এটা তো দেখছে যে আমার যখন হয়েছিল ওই সাথে সাথে কিন্তু ইমিগ্রেশন অফিসার বললো যে তুমি জালনায় যাও, ওখানে গেলে তোমাকে বলে দেবে কবে কি হবে না হবে। ওখানে যাওয়ার পরেই দেখলাম যে আমার ওতে ডেট দেওয়া আছে এবং পরে আবার ডাকেও চিঠি আসলো অল্প দিন। এটা আসলে হ্যাঁ এটা ঠিক বলেছে, এটা আসলে ডিপেন্ড করে সেন্টার এবং বিভিন্ন সময়ের উপরে। এমনও সময় গিয়েছে যে ইন্টারভিউতে পাস করেছে, বলে যে কাউন্টারে গিয়ে তুমি সার্টিফিকেট নিয়ে বাসা যাও, সাথে সাথে ওথ হয়ে গেছে এমন হয়েছে। তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আসলে একটু অপেক্ষা করতে হবে। পাস যখন করে গেছে তখন আর সমস্যা নেই, অল্প কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন এবং তখনই জানতে পারবেন যে শপথটা কবে হবে। শপথ হওয়ার পরেই তো আপনার ন্যাচারালাইজেশন যে সার্টিফিকেট সেটি পেয়ে যাবেন, তারপরেই পাসপোর্টের জন্য আবেদন করবেন। অনেক ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন যে এরকম একটি ভালো কাজ হয়েছে আপনার বোনের। আপনার টেলিফোনের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে আব্দুল মোহিত, আমি ব্রুকলিনে থাকি। জি, আমার 2007-এ আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। জি, কিন্তু ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছিল জানুয়ারি 2024-এ। 2007-এর কোন মাসে করেছিলেন? পেজটা ছিল 2007-এর জুলাইতে। ঠিক আছে, তারপরে ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছে জানুয়ারি 2024-এ। জি, তো এটা আমি অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাইছিলাম যে ইন্টারভিউ কবে হবে? এই তো জি, বারবার শিডিউল দিচ্ছে, অথবা নতুন করে কোনো লেটার বা আপডেটের জন্য কোনো কিছু আমাদের করার কিছু আছে কিনা, সুযোগ আছে কিনা? জি, অনেক ধন্যবাদ জনাব মোহিত আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। বর্তমানে যে ফাইনাল অ্যাকশন F4 ক্যাটাগরি সেটি হচ্ছে জানুয়ারি 2008। ওনার প্রায়োরিটি হচ্ছে আপনার জুলাই 2007 এবং অলরেডি ডকুমেন্টারি কোয়ালিফাইড। সো এটা যে কোনো সময় কিন্তু ওরা ইন্টারভিউ স্কেডিউল করার কথা।
তারপর ওনার যেটা করণীয় যে ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে ফলো আপ করা, যে ওদেরকে ইমেলে 2 মাস অন্তর অন্তর ওদেরকে ইমেলে নক করা। অনেক ধন্যবাদ মোহিত আপনার প্রশ্নের জন্য। একটা প্রশ্ন একটু ফেসবুক থেকে নিতে চাই, মুর্তজা মিঠু তিনি বলছে, ইফ এ টেম্পোরারি গ্রিন কার্ড হোল্ডার সামহাউ বিকাম মেন্টালি সিক অ্যান্ড হিজ ওয়াইফ লেফট হিম, হোয়াট উইল বি দেয়ার প্রসেস? এখন যেটা টেম্পোরারি মিন করছে উনি সম্ভবত এটা কন্ডিশনাল গ্রিন কার্ডের কথা বলছে। এখন যদি ওনাদের ম্যারেজ যদি বোনাফাইড হয়, উনি কন্ডিশনটা রিমুভ করতে হবে। সেক্ষেত্রে উনি সেলফ পিটিশন করেও সেটা রিমুভ করতে পারবে। ওনাকে অবভিয়াসলি কোনো একটা অভিজ্ঞ লয়ারের সাথে পরামর্শ করতে হবে। অনেক ধন্যবাদ মুর্তজা মিঠু, আপনি আসলে একজন ভালো অ্যাটর্নির সঙ্গে আলাপ করুন, তাহলে বিষয়টি আপনার জন্য সহজ হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে রাফাতে বলছি। জি। আমি 2007-এ আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি। তখন সে ছিল আনম্যারিড। জি। পরে যখন সে বিয়ে করছে, একটা মেয়ে হয়েছে, কিন্তু মেয়ে আর বউকে অ্যাড করা হয়েছিল না। ভাই বলছিল সে একা আসবে, পরে আনবে। কিন্তু এখন সবকিছু আমার এম্বাসিতে চলে গেছে, আছে, এখন স্টিকি লেটার আসতেছে, কিন্তু এখন আমার ভাই মাইন্ড চেঞ্জ করছে, তার ওয়াইফ আর মেয়েকে আনবে। আমি এখন অ্যাড করে ফেলছি, কিন্তু ওরা ভিসা নিচ্ছে না। এখন আমার করণীয় কি? অনেক ধন্যবাদ রাফাত আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। বুঝতে পেরেছি ওনার প্রশ্ন। উনি যেটা করেছে, ইনিশিয়ালি ওনার ভাইয়ের আবেদনটি যখন আপনার ডকুমেন্ট ফাইলিং এর জন্য চিঠি পাঠিয়েছে, ওরা ফি জমা দিয়ে সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করে ফেলেছে। এখন সেক্ষেত্রে এখন যেটা ওনার অ্যাড করার জন্য সেটা ন্যাশনাল ভিসা সেন্টারে ইমেল করতে হবে। যেহেতু এখনো ইন্টারভিউ হয়নি, এটা এখনো আপনার ওই প্রিম্যাচুর পর্যায়ে আছে, ওনাদেরকে সেটা ন্যাশনাল ভিসা সেন্টারে ইমেল করলে ওরা সেই পেমেন্টের যে আপনার অপশন সেটা ওপেন করে দিত। অনেক ধন্যবাদ রাফাত। যেভাবে পরামর্শ দেওয়া হলো, যদি সেভাবে কাজ করেন, নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি। জি, আমি ফাতেমা মঈন বলছিলাম। জি। আমি আমার এর জন্য অ্যাপ্লাই করছি। জি। আমি সিটিজেন, আমি এর জন্য অ্যাপ্লাই করছিলাম। আপনার ফোনটা একটু দয়া করে মুখের কানের কাছে নেবেন, কানে নিয়ে, এবং কানে যদি আপনার হেডফোন থাকে খুলে ফেলুন, বা আপনি যদি সাউন্ড দিয়ে যদি কথা বলেন সেটা বন্ধ করুন। একটু স্পিকার, অর্থাৎ স্পিকারে দিয়ে যদি কথা বলেন সেটা বন্ধ করুন। হ্যালো। জি। আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি। আমার ছেলের কোয়ালিফাইড হয়েছে সমস্ত ডকুমেন্ট। জি। কিন্তু আমার নাতি ছেলের বয়স 22-এর উপরে হয়ে গেছে। ও কি আসতে পারবে? যদি না আসতে পারে তাহলে কি কোনো ইয়ে করা যায় কিনা, কোনো কিছু করা যায় কিনা, মানে লক করা, এজ লক সিস্টেম বলে একটা কথা শুনেছিলাম, এটা কি করা সম্ভব? অনেক ধন্যবাদ ফাতিমা। আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ ফাতিমা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যে বিষয়ে প্রশ্ন করেছে, উনি অবভিয়াসলি ইউএস সিটিজেন এবং উনি ম্যারিড চাইল্ডের জন্য আবেদন করেছে। অবভিয়াসলি ম্যারিড চাইল্ডের স্পাউস এবং চিলড্রেন, দ্যাট মিনস হচ্ছে ওনার নাতিন, ওরাও আসতে পারবে সেক্ষেত্রে। বাট এক্ষেত্রেও কিন্তু সিএসপি এর রুল অ্যাপ্লাই হবে। উনি যে বছর আবেদন করেছে এবং সেখান থেকে ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল পেতে I-130 যেটা ইউএসসিএস এ যে সময়টুকু ব্যয় হয়েছে, সেই সময়টুকু ওই নাতনি ক্রেডিট পাবে যখন আপনার ভিসা যখন ফাইনাল অ্যাকশনের ডেট আসবে। তো সেটা অবভিয়াসলি কোনো উনি অভিজ্ঞ লয়ারের সাথে আলাপ করে দেখতে পারে যে ওই নাতির যে বয়স এখন 22 বছর, যদি উনি যখন ফাইনাল অ্যাকশনের সময় সেটি কোয়ালিফাই করবে কিনা। অনেক ধন্যবাদ ফাতিমা আপনার প্রশ্নের জন্য। আশা করি এই বিষয়টি নিয়ে আপনি যদি একজন অভিজ্ঞ ইমিগ্রেশন লয়ারের সঙ্গে আপনি যদি আলাপ করেন,
বা সরাসরি যদি যান তাহলে বোধহয় আপনার জন্য আরও সহজ হবে বিষয়টা। তো যেভাবে পরামর্শ দেওয়া হলো যদি আপনি সেভাবে কাজ করেন নিশ্চয়ই আপনার ছেলে নাতি তারা আসতে পারবে। ফেসবুকে মুর্তজা মিঠু, আপনি অনেক প্রশ্ন করছেন যেগুলো আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে রিলেটেড না। আর দয়া করে আপনি এত প্রশ্ন রাখছেন, আপনার প্রশ্নের যেটা উত্তর দেওয়ার মতো ছিল আমি কিন্তু দিয়েছি, আপনার প্রশ্ন করেছি। আপনি এত এই সমস্ত প্রশ্ন করার কারণে অন্য যারা প্রশ্ন করছে তাদের প্রশ্নগুলো আমি নিতে পারছি না, আমার কাছে খুব খারাপ লাগছে। আপনি দয়া করে আপনি নির্দিষ্ট শুধুমাত্র ইমিগ্রেশনের উপরে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি করুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। এই ধরনের শুধু শুধু করে অন্যকে বঞ্চিত করবেন না। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন মাসুদ? আমি বকরি থেকে। জি। আমার ওয়াইফ গত ডিসেম্বরের 16 তারিখে আমি তার অ্যাসাইলাম ক্যাটাগরি, ওদের জন্য কি আমি তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আর তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ফি কত, বড়দের ক্ষেত্রে কত টাকা ফি লাগবে? আপনি একটু লাইনে থাকবেন, আপনার কথা সবগুলো শুনতে পাইনি, একটু লাইনে থাকবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারেন, তাহলে একটু উত্তর দিন। ওনার কথাটা কেটে গিয়েছিল যে ওনার ওয়াইফ বাচ্চা কি আমেরিকায় প্রবেশ করেছে। আপনি আছেন লাইনে? জি জি জি, ওরা গত ডিসেম্বরে আসছে, যেটা আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে আসছে। অবভিয়াসলি ওরা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে, এতে বাধা নেই। আপনার এখন যে পলিসি, স্টিল এই পলিসিতে আবেদন করতে পারবে। আর বর্তমানে আমরা যেটা ফি যেটা বলছিলাম যে অ্যাডাল্টের জন্য ফি হচ্ছে $1440, আর 14 বছরের নিচে হলে সেটি ফি হচ্ছে আপনার $1050। তো অবভিয়াসলি আমরা অতি সত্তর কিন্তু একটা ফি ইনক্রিজের নোটিফিকেশন পাবো। ওনার উচিত হবে খুব দ্রুততার সাথে আবেদন করে দিলে হয়তো বা উনি কিছু ফাইন্যান্সিয়ালি কিছু এখানে গেইন করতে পারবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। রোহিত চৌধুরী তিনি একটি প্রশ্ন রেখেছেন, হাউ মাচ ইজ দ্য গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ফি নাও? যদিও আমরা বলেছি, তারপর একটু বলুন। হ্যাঁ, কিছুক্ষণ আগেও বলেছিলাম যে অ্যাডাল্টের জন্য হচ্ছে $1440 এখন, যেটা গ্রিন কার্ড I-485। আর হচ্ছে আপনার সেটা আমরা ইনক্রিজের ব্যাপারে আলাপ করছিলাম, সেটা হচ্ছে $1500 হয়ে যাবে অতি সত্তর। হ্যাঁ, ওটা খুব একটি বেশি বাড়েনি, অল্প কিছু। তো রোহিত চৌধুরী আশা করি 1450 আছে এখন, সেটি হয়তো 1500 হয়ে যাবে এখন। সেটার উপরেই এটা হয়তো 2-1 দিনের মধ্যেই এটি হয়ে যাবে। তো ধরে রাখুন $1050 হবে এই গ্রিন কার্ডের ফি। এটা ধরেই আপনি কাজ করুন। অনেক ধন্যবাদ রোহিত চৌধুরী আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জ্যামাইকা থেকে এনাম বলছি। জি। আমার প্রশ্নটা হলো যে আমি যখন বাংলাদেশ থেকে আসি, আমার ফ্যামিলি সহ আমরা 4 জন মেম্বার। জি। আমি জন্ম নিবন্ধনটা তখন নিয়ে আসছিলাম, তখন ছিল এটা ম্যানুয়াল, তখন ছিল এটা 16 ডিজিটের। আপনি কিভাবে এসেছিলেন? আমি মানে ব্রিজের বিষয়ে আসছিলাম। এখন আমার গ্রিন কার্ড আছে। আচ্ছা। 16 ডিজিটের ছিল আপনার জন্ম নিবন্ধনটা বাংলাদেশে। জি। এখন আমি বাংলাদেশে এম্বাসিতে গেলাম, আমি পাসপোর্ট রিনিউ করার জন্য। এখন বলতেছে যে এটা অনলাইন করতে হবে, অনলাইন করলে এটা 17 ডিজিট হবে। আচ্ছা। মানে আমার তো 16 ডিজিটের, আমি যদি এখন অনলাইন করি এটা 17 ডিজিট হবে, বাট আমার তো 16 ডিজিটেরটা ইমিগ্রেশনে আমাকে জমা দেওয়া আছে। জি। আমি যদি অনলাইন করি 17 ডিজিট হয়, এটা আমার এখানে কোনো সমস্যা হবে কিনা, এটা হলো আমার মাহফুজের কাছে প্রশ্ন। অনেক ধন্যবাদ এনাম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। বার্থ সার্টিফিকেটে যেটা আমাদের ইউএস গভর্নমেন্ট যেটা ফলো করে সেটিও কিন্তু আসলে এখন বর্তমানে 17 ডিজিট, নো ম্যাটার হোয়াট। ওনার যেটা আগে ওল্ড জমা দেওয়া আছে ইমিগ্রেশন অথরিটির কাছে, এটা কিন্তু এটা কোনো অ্যাকনোলেজমেন্টের মধ্যে আসবে না। উনি যদি কোনো আবেদন করতে যায় নতুন কোনো কিছু এবং নতুন কোনো সাবমিশন করতে যায়, ওনাকে অবভিয়াসলি 17 ডিজিটের বার্থ সার্টিফিকেটটি ফলো করতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনার নতুনটাই পুরান যেটা দিয়েছেন ওটা
তাদের অ্যাকনলেজমেন্টের মধ্যেই নাই, সে কারণে আপনাকে নতুনটা করতেই হবে। আপনার পাসপোর্ট রিনিউয়ালের জন্য লাগবে, আপনার অন্যান্য কাজের জন্য লাগবে, যদি অন্য কোনো আপনার সদস্যদের জন্য আবেদন করতে যান সেক্ষেত্রেও লাগবে। সুতরাং ওটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এটি করতেই হবে। সুতরাং আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা অনলাইনে হোক বা যেভাবেই হোক আপনার এই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নতুনভাবে 17 ডিজিটের যেটা, সেটা নিয়ে নিন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল জুনায়েদ। জি। আমি ব্রুকলিন থেকে বলছি। জি। আমি গত বছর ফেব্রুয়ারিতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি। জি। তারপরে আগস্টের 2 তারিখে আমি কেস গ্রান্টেড হয়েছে আর কি। জি। তো এবছরের ফেব্রুয়ারিতে ইউএসএ থেকে আমাদের একটা মেল পাঠাইছে যে আমার ওয়ার্ক পারমিটটা ডিনাই করছে, কারণ আমার কেস গ্রান্টেড হয়েছে, এই কারণে এরা মানে ওয়ার্ক পারমিটটা ডিনাই করছে। এখন কি আমি ওয়ার্ক পারমিটের জন্য আবার অ্যাপ্লাই করতে হইব কিনা, এই কারণে। অনেক ধন্যবাদ মিস্টার আবুল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার অ্যাসাইলাম কেস গ্রান্ট হয়েছে, ওনাকে অবশ্যই কংগ্রেচুলেশন। অ্যাসাইলাম কেস গ্রান্ট হলে উনি আবার নতুন ক্যাটাগরিতে ইয়ের জন্য কোয়ালিফাই হবে, সেটি হচ্ছে A5 ক্যাটাগরিতে। সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশনের কোনো ফি নেই। উনি এটা ওই নির্দিষ্ট ফর্ম এবং ওনার যাবতীয় ডকুমেন্টস সাবমিট করে কিন্তু উনি ফ্রি অফ কস্টে কিন্তু নতুন ক্যাটাগরির আবার 5 বছরের জন্য ওয়ার্ক পারমিট পেতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সৈয়দ আমিনুর ফেসবুক থেকে একটি প্রশ্ন লিখছে যে অ্যাপ্লাই ফর মাই কিডস 2021, নাও মাই ডকুমেন্ট কোয়ালিফাই 2024 December. I am waiting for interview date. I am the green card holder. When I can receive the interview date? আসলে এই ইন্টারভিউ ডেট কবে হবে এটা বলা কঠিন। তারপরেও আপনি প্রশ্নটি করেছেন, একটু রিমাইন্ডারও দিয়েছেন, এই জন্যই আপনার প্রশ্নটি পড়লাম। অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেটি যেটা F2A ক্যাটাগরি গ্রিন কার্ডধারী তার স্পাউস চিলড্রেনের জন্য, সেটি হচ্ছে এখন ফাইনাল অ্যাকশনের ডেট কিন্তু আপনার সেপ্টেম্বর 2022। দ্যাট মিনস হচ্ছে যে কোনো সময় উনি কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সৈয়দ আমিনুর রহমান, আপনি আশা করি উত্তর পেয়েছেন। মেহেদি হাসান, আপনিও ওইভাবেই শুধু সময় জানতে চেয়েছেন। এটা আসলে খুবই কঠিন ব্যাপার, এই উত্তরগুলো আমরা দিতে চাই না, কারণ আমরা একটা সময় হয়তো অনুমানের উপরে বা যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে দিলাম, কিন্তু সবসময় বুঝতে হবে যে ইমিগ্রেশনে প্রচণ্ড ব্যাকলগ আছে, প্রচণ্ড জট আছে। সুতরাং এটার কারণে যদি সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি না পান, তাহলে কষ্ট হবে আপনার, এবং পাশাপাশি টিবিএনের উপরে আপনার আস্থা না মানে কিছুটা হলেও কমে যেতে পারে। সে কারণে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ঠিকমতো কতদিন সময় লাগবে এটা দিতে চাই না। তবুও আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? জি, আমার নাম জেভিয়ার। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছি এবং ওয়েট করেছি আমাদের ইন্টারভিউর জন্য, বাই দিস টাইম আমরা আমাদের সোশ্যাল এবং ওয়ার্ক পারমিট পেয়েছি, সেক্ষেত্রে আমরা কি আনডকুমেন্টেড বা ইলিগেল কিনা এইটা একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। ওনার পোস্টে যে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যে ইন্টারভিউ ওয়েব করেছে। ইন্টারভিউ ওয়েব তখনই করা যায় যখন অ্যাসাইলাম ফাইল করে মোর দেন 1 ইয়ার পরে। তো সেক্ষেত্রে এটা অবভিয়াসলি যেটা ওদের পলিসি অনুযায়ী যে কোনো অ্যাপ্লিকেন্ট সেটা ওয়েব করতে পারে, এবং সেক্ষেত্রে ওনার অ্যাপ্লিকেশনটি সরাসরি ইমিগ্রেশন কোর্টে চলে যাবে, এবং সেক্ষেত্রে উনি ওনার ওয়ার্ক পারমিট অ্যাজ ইউজুয়াল উনি এটা কোয়ালিফাই করবে সবসময়। সেক্ষেত্রে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে আনডকুমেন্টেড কিনা, সেটা নয়। না, এটা রেফার করে দিবে ইমিগ্রেশন জাজের কাছে। সেটাই জেভিয়ার, আপনার প্রশ্নের জন্য আসলে আপনি আনডকুমেন্টেড নন। আপনার যেহেতু সোশ্যাল আছে, ওয়ার্ক পারমিট আছে, কেসও চলমান, সুতরাং আপনার দিক থেকে কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। যেহেতু সময়ের সীমানা পেরোনো কঠিন ব্যাপার,
আমাদের হাতে সময় নেই, সে কারণে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনার এই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হওয়া এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সাধারণত আলোচনা হয়নি, আমাদের যে মেইন স্ট্রিমের যে বড় বড় যে মিডিয়াগুলো আছে সেগুলোতেও খুব একটা আলোচনা হয়নি, তবে আজকে আমরা বিষয়টি বিস্তারিতভাবে আপনি আলোচনা করেছেন এবং কোনটার ফি কত নির্ধারিত হচ্ছে সেটা আমরা আগেই জানিয়ে দিতে পেরেছি। এজন্য আমরাও নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আপনার মাধ্যমে সেটা করতে পেরেছি বলে আরও গর্বিত নিজেদেরকে ভাবছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ ভাই এবং শুভরাত্রি সবাইকে। আবারও ধন্যবাদ মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিলে নাটকীয়ভাবে কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে ইমিগ্রেশন ফি এবং এই ফি বৃদ্ধির ফলে কতটা পড়বে ইমিগ্রেশনের উপরে প্রভাব বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। সুতরাং আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যারা ভবিষ্যতে এই ধরনের ফি জমা দেবেন তারা আজকে এটি নিজেদের মধ্যে একটু নিজেদের গ্রিপে নিয়ে নেবেন যে ভবিষ্যতে আপনাদের 50 টাকার ফি 500 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনও ঘটনা ঘটেছে, বা যেটা ছিল না সেটা আবার বৃদ্ধি পেয়েছে। সুতরাং এগুলো মোটামুটি মাথায় রেখেই সামনের দিনগুলোতে আপনারা এই কাজগুলো করবেন এবং সেই হিসাবে আপনাদের খরচটা বৃদ্ধি পাবে সেটা মাথার মধ্যে রাখবেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।